ঢং করে একটা শব্দ হলো। অবাক বিস্ময়ে দেখলাম অদৃশ্য হয়েছেন প্রফেসর। তাঁকে আর দেখা গেল না। এই দৃশ্য দেখে নির্ঘাত পাগল হয়ে যেতাম, হলাম না শুধুমাত্র আবিষ্কারকের ভাবলেশীন মুখ দেখে। কোথায় গেলেন প্রফেসর? নমস্কার, আমি আকাশ আর আপনারা শুনছেন সাহিত্য সমাহার। সাহিত্য সমাহারে আজ আপনারা শুনবেন স্যার আর্থার কোনান ডয়েলের লেখা প্রফেসর চ্যালেঞ্জার সিরিজের কাহিনী দ্য ডিসইন্টিগ্রেশন মেশিন। স্যার আর্থার কোনান ডয়েলের লেখা প্রফেসর চ্যালেঞ্জার চরিত্রটির প্রথম আত্মপ্রকাশ 1912 সালে জর্জ নিউনেস পাবলিশারের হাত ধরে দ্য লস্ট ওয়ার্ল্ড গল্পের মাধ্যমে। আমাদের আজকের গল্প দ্য ডিসইন্টিগ্রেশন মেশিন প্রথম প্রকাশিত হয় 1929 সালে ব্রিটিশ স্ট্র্যান্ড ম্যাগাজিনে। বাংলায় তুলি কলম প্রকাশনীর হাত ধরে মনীন্দ্র দত্তের অনুবাদে 2000 সালে সেই গল্প প্রকাশিত হয় ভেলকিবাজির কল নাম নিয়ে। আমাদের আজকের গল্প দ্য ডিসইন্টিগ্রেশন মেশিনের বাংলা অনুবাদটি আমরা নিয়েছি তুলি কলম প্রকাশনী থেকে প্রকাশিত এবং মনীন্দ্র দত্ত অনুবাদিত প্রফেসর চ্যালেঞ্জার সমগ্র এই বইটি থেকে। গল্পের মুখ্য ভূমিকায় প্রফেসর চ্যালেঞ্জার, টেড ম্যালোন এবং থিওডোর নেমোর। শুরু হচ্ছে সাহিত্য সমাহারের আজকের নিবেদন স্যার আর্থার ইগনেসিয়াস কোনান ডয়েলের লেখা প্রফেসর চ্যালেঞ্জারের কাহিনী দ্য ডিসইন্টিগ্রেশন মেশিন অবলম্বনে মনীন্দ্র দত্তের অনুবাদ ভেলকিবাজির কল। প্রফেসর চ্যালেঞ্জারের অবস্থা তখন অতীব সঙ্গীন। আমি সবেমাত্র তাঁর চৌকাঠে পৌঁছে দরজার হাতলে হাত রেখে দাঁড়িয়েছি, তখনই আমার কানে এলো একটা স্বগত ভাষণ। তাঁর কথাগুলো যেন গোটা বাড়িতে গমগম করছিল। হ্যাঁ, আমি বলছি। হ্যাঁ, এই দ্বিতীয়বার রং নাম্বার বলতে হচ্ছে। একটা সকালেই দুবার। আপনি কি কল্পনা করতে পারেন একটা ইডিয়েট ফোনের ওপার থেকে একজন বিজ্ঞানীকে বারবার তার জরুরি কাজে এরকম বাধা দিচ্ছে? এটা কত বড় অন্যায় আপনি জানেন? দেখুন, আর যেই বরদাস্ত করুক, আমি কিন্তু করব না। এখনই ম্যানেজারকে পাঠিয়ে দিন। হ্যাঁ, ম্যানেজার। আহা, ম্যানেজার তো আপনারই লোক। আচ্ছা, কেন আপনারা সবকিছু দেখবেন না শুনি? আপনারা আমার এমন সব কাজে বাধা দিচ্ছেন যার গুরুত্ব বোঝার মতো মানসিকতাই আপনাদের নেই। আমি সুপারিনটেন্ডেন্টকে চাই, এক্ষুনি। কি বললেন? তিনি ওখানে নেই? এটা আমারই বোঝা উচিত ছিল। দেখুন, এরকম ঘটনা যদি আবার ঘটে তাহলে আমি আপনাদের আদালতে নিয়ে গিয়ে ছাড়ব। কোঁকড়কো ডাকা অনেক মোড়ককে আমি আগেও আদালত দেখিয়েছি, আমার সপক্ষে রায়ও পেয়েছি। তাতে মোড়কদের যা দশা হয়েছে, ঘন্টা বাজিয়ে দেরি বা সে দশা হবে না কেন? আহা, মামলা তো পরিষ্কার। একটা লিখিত ক্ষমা ভিক্ষা চাইতে হবে। উত্তম কথা, আমি বিবেচনা করে দেখব। হ্যাঁ, গুড মর্নিং। কাঁড়ি কাঁড়ি টাকা খাওয়া, অলস নরকের কীট। আসতে পারি প্রফেসর? আমি যখন একটা দরকারি অভিযোগ জানাচ্ছি, বেশ শুনতে পাচ্ছি তারা তখন হাসছে। আমাকে পদে পদে বিরক্ত করার একটা ষড়যন্ত্র চলছে। আর এখন গোদের ওপর বিষ ফোড়ার মতো তুমিও এসে হাজির হয়েছো সারা সকালটাকে মাটি করে দিতে। আমি কি জানতে পারি তুমি নিজের ইচ্ছে এখানে এসেছো, নাকি তোমার ওই মোটা বসটা তোমাকে পাঠিয়েছে একটা সাক্ষাৎকার নিতে? দেখো হে ছোকরা, বন্ধু হিসেবে তোমায় ঘরে অ্যালাউ করতে পারি, তবে সাংবাদিক হিসেবে তোমার প্রবেশ নিষেধ। খুবই দুর্ভাগ্যের বিষয়, টেলিফোনটা নামিয়ে রেখে আসার মুহূর্তেই আমি তাঁর মুখোমুখি হলাম। প্রফেসর বেশি সিংহ তখন রেগে আগুন। তার মস্ত বড় কালো দাড়ি খাড়া হয়ে উঠেছে, চওড়া বুকটা রাগের চোখে ওঠানামা করছে, আর তার সেই উদ্ধত ধূসর দুটো চোখের দৃষ্টি আমাকে যেন ছুঁড়ে বাইরে ফেলে দেবে এমনই অবস্থা। পকেটে হাত ঢুকিয়ে আমি ম্যাকার্ডেলের চিঠিটা খুঁজছিলাম। এমন সময় হঠাৎই তাঁর মনে পড়ে গেল কিছু নতুন অভিযোগের কথা। মস্ত বড় লোমশ হাতটা বাড়িয়ে ডেস্কের উপরকার কাগজপত্রগুলি ওল্টাতে ওল্টাতে শেষ পর্যন্ত একটা সংবাদপত্রের কাটিং টেনে বার করলেন তিনি। কাগজের টুকরোটাকে আমার দিকে নাচাতে নাচাতে তিনি বললেন,
তোমার একটা কলামে আমার নামটা উল্লেখ করেছো দেখে ভালোই লেগেছে। সম্প্রতি আবিষ্কৃত সরীসৃপদের জীবাশ্ম বিষয়ক তোমার এই লেখার একটা অনুচ্ছেদে তুমি এই কথাগুলো দিয়ে শুরু করেছো। প্রফেসর জি.ই. চ্যালেঞ্জার, যিনি আমাদের মহত্তম জীবিত বিজ্ঞানীদের মধ্যে অন্যতম। হ্যাঁ লিখেছি, কিন্তু তাতে হয়েছেটা কি? কি হয়েছে আমায় বলে দিতে হবে কি হয়েছে। তুমি যাদের কথা লিখেছো তারা কোন যুক্তিতে আমার সমকক্ষ শুনি? আমাদের মহত্তম জীবিত বিজ্ঞানীদের মধ্যে অন্যতম। আমাকে এমন ছোট করে দেখানোর অধিকার তোমায় কে দিয়েছে? ফলো করে খুব তো লিখেছো তারা নাকি আমার সমান। আমার সমান? আমার সমান তারা হয় কোন যুক্তিতে শুনি? সরি প্রফেসর, কথাগুলো ঠিকঠাক লেখা হয়নি, আমারই দোষ। আমার লেখা উচিত ছিল আমাদের শ্রেষ্ঠ জীবিত বিজ্ঞানী প্রফেসর জর্জ এডওয়ার্ড চ্যালেঞ্জার। কি এবার ঠিক আছে তো? আমি ত্রুটি স্বীকার করলাম। প্রফেসরের মন রাখবার জন্য নয়, আমার নিজেরও সেই বিশ্বাসই ছিল। ওষুধে কাজ হলো, শৈত্যপ্রবাহ কেটে গিয়ে এলো বসন্ত। হ্যাঁ, যাই হোক মাই ডিয়ার ইয়াং ফ্রেন্ড, তুমি আবার ভেবো না যে আমি খুব খারাপ একটা মানুষ। কিন্তু আমার এই চারিদিকে এমন সব কুঁচুটে আর ওই একগুঁয়ে সহকর্মীরা আছেন যে বাধ্য হয়ে আমাকে এরকম রুদ্রমূর্তি ধরতে হয়। হ্যাঁ সরি, আমি কখনো নিজের প্রচার করি না, করতে ভালোবাসি না, কিন্তু বিরোধিতার সঙ্গে লড়াই করেই তো আমাকে বেঁচে থাকতে হবে। যাকে এসো এসো এসো, এখানেই বসো। হ্যাঁ, এবার বলো তো কেন এসেছো? বুঝলাম আমাকেও সাবধানে পা ফেলতে হবে। কত সহজেই যে এই সিংহটি আবার গর্জে উঠতে পারেন তা তো আমি জানতাম। ম্যাকার্ডেলের চিঠিটা মেলে ধরলাম। আচ্ছা, এটা কি আপনাকে পড়ে শোনাতে পারি প্রফেসর? চিঠিটা লিখেছেন আমাদের সম্পাদক ম্যাকার্ডেল। লোকটাকে আমার মনে আছে, তার দলের অন্যদের মতো নয়। অন্তত আপনাকে তিনি খুবই প্রশংসার চোখে দেখেন। কোনো তদন্তের ব্যাপারে গুণী লোকের দরকার হলে তিনি আপনার কাছেই আসেন। এটাও সেই রকমই একটা ব্যাপার। তা তিনি কি চান? এবার চ্যালেঞ্জার সমূর্তি ধারণ করলেন, মিষ্টি কথায় মন ভেজে আর তোষামদে বরফও গলে। প্রফেসর চ্যালেঞ্জার তো কোন ছায়। কোনই দুটো ভাঁজ করে ডেস্কের উপর রেখে তিনি বসলেন, দুখানি গরিলা হাত একসঙ্গে জোড়া। দাড়িগুলো মুখে খাড়া হয়ে আছে, চোখের পাতায় অর্ধেক ঢাকা বড় বড় ধূসর চোখ দুটো আমায় দেখছে। হ্যাঁ, ওর চিঠিটা আপনাকে পড়ে শোনাচ্ছি। তিনি লিখছেন, দয়া করে আপনার শ্রদ্ধেয় বন্ধু প্রফেসর চ্যালেঞ্জারের সঙ্গে দেখা করুন এবং নিম্নলিখিত ঘটনাবলী প্রসঙ্গে তাঁর সহযোগিতা প্রার্থনা করুন। থিওডোর নেমন নামের লাটভিয়াবাসী এক ভদ্রলোক হ্যামস্টেডের হোয়াইট ফ্রায়ার্স ম্যানসনে আছেন। তিনি দাবি করেছেন যে এমন একটা অসাধারণ যন্ত্র তিনি আবিষ্কার করেছেন যার আওতার মধ্যে রাখা যে কোনো বস্তুকে সেটা মৌলিক অংশে বিশ্লিষ্ট করতে অর্থাৎ ভাঙতে পারে। জড় পদার্থ বিশ্লিষ্ট হয়ে অর্থাৎ ভেঙে গিয়ে অণু বা পরমাণুতে পরিণত হয়। পদ্ধতিটাকে বিপরীতভাবে পরিচালিত করে সেটাকে আবার পূর্বাবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া যায়। দাবিটাকে অযৌক্তিক বলেই মনে হতে পারে, তথাপি এই দাবির পিছনেও দুর্ভেদ্য প্রমাণও আছে। ফলত অনুমান করা যায় যে সেই লোকটি একটি উল্লেখযোগ্য আবিষ্কারের দোরগোড়ায় পৌঁছে গেছেন। আচ্ছা, এই রকম একটা আবিষ্কারের বৈপ্লবিক চরিত্র নিয়ে অথবা একটা সম্ভাব্য সমরাস্ত্রের চূড়ান্ত গুরুত্ব নিয়ে আমি বিস্তারিত কিছু বলতে চাই না, কিন্তু যে শক্তি একটা যুদ্ধজাহাজকে মৌলিক অংশে বিশ্লিষ্ট করতে পারে অথবা অল্প সময়ের জন্য হলেও একটা সেনাবাহিনীকে পরমাণু সমষ্টিতে পরিণত করতে পারে, সেটা তো বিশ্বজয়ের ক্ষমতা রাখে। সামাজিক এবং রাজনৈতিক কারণে এই ব্যাপারটাকে ভালো করে তলিয়ে দেখতে আর এক মুহূর্তও সময় নষ্ট করা উচিত হবে না। লোকটি তার এই আবিষ্কারকে বিক্রি করতে খুবই আগ্রহী বলেই পরিচিতি লাভের জন্য ব্যগ্র হয়ে পড়েছেন। সুতরাং তাঁর সঙ্গে দেখা করতে কোনো অসুবিধা হবে না। এই চিঠির সঙ্গে যে কার্ডটা পাঠালাম সেটা দেখালেই তাঁর সঙ্গে দেখা করা আরও সহজ হবে। আমার ইচ্ছে যে আপনি ও প্রফেসর চ্যালেঞ্জার
তাঁর সঙ্গে দেখা করুন, তাঁর আবিষ্কারটাকে ভালো করে খুঁটিয়ে দেখুন এবং এই আবিষ্কারের মূল্যায়ন সম্পর্কিত একটা সুচিন্তিত প্রতিবেদন গেজেটের জন্য লিখে পাঠান। আশা করছি আজ রাতেই আপনার প্রতিক্রিয়া জানতে পারবো। ইতি ম্যাকার্ডেল। চিঠিটা পুনরায় ভাঁজ করতে করতে আমি বললাম, শুনলেন তো, কি বুঝলেন প্রফেসর? দেখুন, আমার মতামত এতেই লেখা আছে প্রায়। আমি আশা করছি যে আপনি আমার সঙ্গে যেতে ইন্টারেস্টেড হবেন, কারণ আর যাই হোক, এই কাজ আমার একার দ্বারা সম্ভব নয়। খাঁটি কথা মেলন, খুব খাঁটি কথা। যদিও তোমার বুদ্ধি বিবেচনার কোনো রকম কমতি নেই, তাও আমি তোমার সঙ্গে একমত যে এমন একটা ব্যাপার তুমি আমার কাছে এনে হাজির করেছো, যেটাকে কেবল তোমার কাঁধে চাপিয়ে দিলে বোঝাটা একটু বেশি ভারী হয়ে যাবে। এসব লোকগুলোর কথা তো আর বলার মতো নয়। বারবার ফোন করে ওরা আমার সকালবেলার কাজগুলো সব পণ্ড করেছে। তবু বোঝার ওপর শাকের আটিতে কতটুকু বোঝা আর বাড়বে। অতএব তোমার প্রস্তাবে আমি রাজি। সেই অক্টোবরের সকালেই আমি প্রফেসরের সঙ্গে টিউবে চেপে লন্ডনের উত্তরাঞ্চলে ছুটলাম। আর সেখানেই ঘটল আমার ঘটনাবহুল জীবনের একটা ভয়ানক অভিজ্ঞতা। এনমোর গার্ডেন্স ছেড়ে বেরিয়ে আসার আগেই আমি টেলিফোনে জেনে নিয়েছিলাম যে আমাদের গন্তব্য যে ভদ্রলোক, তিনি বাড়িতেই আছেন এবং একই সঙ্গে আমরা যে তাঁর কাছে যাচ্ছি সেটাও তাঁকে জানিয়ে দিয়েছিলাম। হ্যামস্টেডের একটা আরামদায়ক ফ্ল্যাটে তিনি থাকতেন এবং আমরা সেখানে পৌঁছনোর পর তাঁর বাইরের ঘরে আমাদের আধ ঘন্টা বসিয়ে রেখে তিনি একদল দর্শনার্থীর সঙ্গে উত্তপ্ত আলোচনায় দিব্যি কাটিয়ে দিলেন। শেষ পর্যন্ত তাঁরা যখন বিদায় নিয়ে হল থেকে বের হলেন, তখন তাঁদের কথাবার্তা থেকেই বুঝতে পারলাম যে তাঁরা রাশিয়ার লোক। আধখোলা দরজার ফাঁক দিয়ে এক ঝলক তাঁদের দেখেই বুঝতে পারলাম যে এরা খুবই বড় লোক ও বুদ্ধিমান। হলের দরজাটা বন্ধ করে পর মুহূর্তেই থিওডোর নেমোর আমাদের কামরায় ঢুকলেন। আমি দেখলাম সূর্যের আলো সোজা এসে পড়েছে তাঁর উপর। লম্বা সরু হাত দুটো ঘষতে ঘষতে এবং খোলা মুখের হাসি হেসে আর দুটি ধূর্ত হলুদ চোখে তাকিয়ে তিনি আমাদের দুজনকে পর্যবেক্ষণ করলেন। লোকটি বেঁটে, মোটা, ঈষৎ বিকলাঙ্গ, যদিও সেটা বোঝা ভারী দায়। তাকে বলা যেতে পারে একজন কুঁজো যার কিনা কুঁজ নেই। মুখটা চওড়া ও তাতে বিস্তর ব্রণর দাগ। চোখ দুটো বিড়ালের মতো, খাড়া খাড়া গোঁফটাও বিড়ালের মতোই। থিওডোর নেমোরকে দেখলে যে কেউ ভাবতেই পারে যে তাঁর শরীরের নিচের দিকটা একটা অতিহীন চক্রান্তকারীর এবং উপরের দিকটা পৃথিবীর এক মহান চিন্তানায়ক ও দার্শনিকের। হ্যালো জেন্টলম্যান, নেমোরের ডিসইন্টিগ্রেশন মেশিনের সম্পর্কেই কিছু জানতেই আপনারা এসেছেন, তাই তো? হ্যাঁ, ঠিক ধরেছেন, ঠিক তাই। আমি কি জিজ্ঞাসা করতে পারি, আপনারা কি ব্রিটিশ সরকারের রিপ্রেজেন্টেটিভ? মোটেই না, আমি গেজেট পত্রিকার একজন রিপোর্টার। আর ইনি হচ্ছেন প্রফেসর চ্যালেঞ্জার। একটা সম্মানিত নাম, একটা ইউরোপীয় নাম। আমি প্রায় বলতেই যাচ্ছিলাম যে ব্রিটিশ সরকার তার সুযোগটা হারিয়ে ফেলেছে। তারা আরও কি হারিয়েছে সেটা পরে বুঝতে পারবে, সম্ভবত সাম্রাজ্যটাও। প্রথম যে সরকার এটার সঠিক দামটা দেবে তাকেই এটা বিক্রি করে দেব বলে স্থির করেছিলাম। আর এখন যদি এটা এমন কোনো মানুষের হাতে চলে যায় যেটা আপনাদের মনোপুত নয়, তাহলে তো সেই দোষটা একমাত্র আপনাদের উপরেই বর্তাবে। তাহলে আপনার সিক্রেট যন্ত্রটা বিক্রি করে ফেলেছেন? আমার দামেই বিক্রি করেছি। আপনি কি মনে করেন যে এটা কিনেছে তাতে তার একচেটিয়া অধিকার থাকবে? নিঃসন্দেহে থাকবে। কিন্তু সেই যন্ত্রের গোপন কথাটা আপনি যেমন জানেন তেমনটি তো অন্যরাও জানে নিশ্চয়ই। না মশাই, এই সিন্দুকটার মধ্যেই সেই গোপন জিনিসটাকে নিরাপদে তালাবন্দী করে রেখেছি। এই সিন্দুক একটা ইস্পাতের সিন্দুকের চাইতেও নিরাপদ এবং ইয়েল চাবির চাইতেও সুরক্ষিত।
হয়তো কেউ কেউ ব্যাপারটার একটা দিক জানতে পারে, আর অন্যরা অপর দিকটা। একমাত্র আমি ছাড়া এই জগতের অন্য কেউ গোটা ব্যাপারটা জানে না। আর নিশ্চয়ই সেই ভদ্র মহোদয়রাও এটা জানে যাদের কাছে আপনি এটা বিক্রি করেছেন? না মশাই, আমি এত বোকা নই যে দামটা হাতে পাওয়ার আগেই সেই ইনফরমেশন তাকে দিয়ে দেব। চ্যালেঞ্জার এতক্ষণ চুপচাপ বসেছিলেন, কথা না বললেও মুখের অভিব্যক্তি জানান দিচ্ছিল এই ব্যক্তির প্রতি তার অপরিসীম বিতৃষ্ণার কথা। এবার তিনি গর্জে উঠলেন। মাফ করবেন মশাই, এ বিষয়ে কোনো রকম আলোচনা করার আগে আমরা স্পষ্ট করে বুঝতে চাই যে আলোচনা করার মতো কিছু আছে। এই তো কিছুদিন আগে যখন একজন ইটালির লোক দাবি করেছিল যে সে নাকি দূর থেকেই একটা খনিতে বিস্ফোরণ ঘটাতে পারে, কিন্তু খোঁজ খবর নিয়ে জানা গিয়েছিল যে সে একটা কুখ্যাত চিটিংবাজ। সেই ইতিহাসে পুনরাবৃত্তিও তো ঘটতে পারে। আপনি অবশ্যই বুঝতে পারছেন যে একজন বিজ্ঞানী বলে আমার কিছু খ্যাতি আছে। সতর্কতা একজন বিজ্ঞানীর অন্যতম গুণ। আপনি যেসব দাবি জানাচ্ছেন তা নিয়ে কোনো গুরুতর আলোচনা করবার আগে আপনাকে সেই সব দাবির প্রমাণ দিতে হবে। নেমোর তার দুটি হলুদ চোখের বিষ দৃষ্টিতে আমার সঙ্গীর দিকে তাকালো, কিন্তু তার মুখে ফুটে উঠল নকল ভদ্রতার হাসি। প্রফেসর, অবশ্যই নিজের সুখ্যাতিকে মেনেই আপনি কাজকর্ম করেন। আমি তো সবসময় শুনে আসছি যে আপনাকে কেউ কখনো ঠকাতে পারে না। আমি আপনাকে এমন একটা বাস্তব খেল দেখাতে পারি যেটা বিশ্বাস করতে আপনি বাধ্য হবেন। কিন্তু সে কাজটা করবার আগে কয়েকটা কথা আপনাকে বলে নিতে চাই। বলুন। আপনি বুঝতেই পারছেন যে আমার গবেষণাগারে পরীক্ষামূলকভাবে যে যন্ত্রটি আমি বানিয়ে রেখেছি সেটা একটা মডেল মাত্র, যদিও নানা সীমাবদ্ধতার মধ্যেও সেটা আশ্চর্য রকমের ভালো কাজ করে। দৃষ্টান্ত হিসাবে বলতে পারি, আপনাকে টুকরো টুকরো করে আবার আপনাকে নতুন করে গড়ে তুলতে বিশেষ কোনো অসুবিধা হবে না। কিন্তু সেরকম একটা কাজের জন্য অনেক বড় মাপের সরকারি তার মূল্য হিসাবে লক্ষ লক্ষ টাকা দিতে রাজি হবেন না। আমার মডেলটা একটা বৈজ্ঞানিক খেলনা মাত্র। সেই শক্তিটাকে যখন একটা বড় মাপের কাজে লাগানো হবে, একমাত্র তখনই সেই যন্ত্রটার আসল ফল পাওয়া যাবে। আমরা কি মডেলটা দেখতে পারি? দেখুন প্রফেসর চ্যালেঞ্জার, আপনি যে সেটাকে দেখতে পাবেন শুধু তাই নয়, আপনার উপরেই সেই চূড়ান্ত খেলটা দেখানো হবে। অবশ্য তাতে রাজি হবার মতন সাহস যদি আপনার থাকে। আবার যদি? শুনুন মশাই, আপনার ওই যদি কথাটা ভীষণ রকমের আপত্তিকর। ঠিক আছে, আপনার সাহসিকতা নিয়ে প্রশ্ন তোলার কোনো ইচ্ছে আমার ছিল না। আমি শুধু বলতে চাই, খেলটা দেখাবার একটা সুযোগ আমি আপনাকে দেব। কিন্তু প্রথমেই এই ব্যাপারটার কিছু ইন্টারনাল ডিটেইলস সম্পর্কে কয়েকটা কথা আপনাকে বলে নিতে চাই। কয়েকটা বিশেষ ধরনের ক্রিস্টাল, যেমন লবণ অথবা চিনি, যখন জলের মধ্যে ফেলা হয় তখন সেগুলো গলে যায় এবং অদৃশ্য হয়ে যায়। ক্রিস্টালগুলো যে সেখানেই ছিল সেটা আপনি বুঝতেই পারবেন না। তারপর বাষ্পীকরণ অথবা অন্য কোনো উপায়ে জলের পরিমাণটা কমিয়ে ফেলুন, আর তখনই সেই ক্রিস্টালগুলো ফিরে এসেছে, আবারও দেখতে পাওয়া যাচ্ছে, আর ঠিক আগের মতোই দেখাচ্ছে। আপনি কি এমন একটা পদ্ধতির কথা ভাবতে পারেন যেটা আপনার মতো একটা জীবদেহকেও ওই একইভাবে একটা জগতের সঙ্গে গুলিয়ে দিতে পারে এবং তারপরে একটা অতি সূক্ষ্ম বিপরীত পদ্ধতির দ্বারা আপনাকে আবার নতুন করে গড়ে তুলতে পারে? এরকম তুলনার কোনো মানেই হয় না। আর আমি যদি এমন একটা যন্ত্রের কথা মেনেও নিই যাতে জীবদেহের অণুপরমাণুগুলো কোনোভাবে ভেঙে টুকরো হয়ে ব্রহ্মাণ্ডে মিলিয়ে যেতে পারে, সেক্ষেত্রেও একটা প্রশ্ন তো থেকেই যায়, সেগুলো ঠিক আগের মতো শেপে ফিরে আসবে কেমন করে? এই প্রশ্ন করা খুবই স্বাভাবিক, আর আমি কেবল একটা জবাবই সেই ক্ষেত্রে দিতে পারি। একেবারে শেষ পরমাণু পর্যন্ত সেগুলো আগের জায়গায় চলে আসতে পারে। এ জগতে একটা অদৃশ্য কাঠামো আছে, আর তার প্রতিটা ইট সঠিক জায়গাতেই বসে যায়। আপনি হাসতে পারেন প্রফেসর, কিন্তু
আপনার অবিশ্বাস, আপনার এই হাসি অচিরেই পাল্টে যাবে, আর আমার কথা ঠিক বিশ্বাস হবে। পরীক্ষা নিয়ে আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, আপনারা আমার সঙ্গে আসুন। আমাদের সঙ্গে নিয়ে থিওডোর ফ্ল্যাটের সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। সিঁড়ি পেরিয়েই একটা বাগান। বাগানটা পার হয়েই দেখা গেল একটা বড়সড় ওয়্যার হাউস রয়েছে। দরজায় তালা ঝুলছে। তালা খুলে ভিতরে ঢুকলেন থিওডোর। ভিতরে সাদা চুনকাম করা বড় ঘরটার সিলিং থেকে অসংখ্য তামার তার মালার মতো ঝুলছিল, আর একটা বেদির উপর বসানো ছিল একটা প্রকাণ্ড চুম্বক। তার ঠিক সামনেই 3 ফুট লম্বা ও প্রায় 1 ফুট ব্যাসের কাঁচের মতো দেখতে একটা বস্তু। তার ডান দিকে ছিল একটা চেয়ার, দস্তার স্টেজের উপর বসানো, এবং তার উপর একটা বার্নিশ করা তামার টুপি ঝোলানো ছিল। টুপি এবং চেয়ার দুটোর সঙ্গেই ভারী ভারী সব তার লাগানো, আর তার পাশেই একটা খাঁজ কাটা চাকা, সেটার প্রত্যেক খাঁজেই একটা করে নম্বর বসানো। তার ঠিক উপরে ইন্ডিয়া রাবার দিয়ে জড়ানো একটা হাতল। আপাতত সেই হাতলটা ছিল শূন্যের ঘরে। যন্ত্রটার দিকে হাত বাড়িয়ে দিয়ে থিওডোর বলে উঠল, এই সেই মডেল, এটা যার অধিকারে থাকবে সেই এই জগৎটাকে শাসন করবে। প্রফেসর চ্যালেঞ্জার, এবার কি আপনি এই চেয়ারটাতে বসবেন? তাহলে আমি এবার যন্ত্রের খেল দেখাতে পারি। চ্যালেঞ্জারের সাহস ঠিক যেন সিংহের মতো, এবং কেউ তাঁকে তাচ্ছিল্য করলে তিনি মুহূর্তের মধ্যে একেবারে উন্মাদ হয়ে পড়েন। তিনি যন্ত্রটার দিকে পা বাড়াতেই আমি তাঁর হাতটা চেপে ধরে তাকে থামিয়ে দিলাম। দাঁড়ান প্রফেসর, আপনি কিছুতেই যাবেন না। আপনার জীবন বড় মূল্যবান। এটা তো খুবই রিস্কি। নিরাপত্তার কি গ্যারেন্টি আপনার আছে? এই যন্ত্রটা দেখে আমার তো ওই মৃত্যুদণ্ড দেওয়ার ইলেকট্রিক চেয়ারের কথা মাথায় আসছে। না না, আপনার কিছুতেই যাওয়া হবে না। আপনার যদি কিছু হয়ে যায়? তুমি সাক্ষী রইলে, আর এটাই আমার নিরাপত্তার গ্যারান্টি। আমার যদি কোনো বিপদ ঘটে তাহলে অন্ততপক্ষে আমাকে খুনের দায়ে তুমি এই লোকটাকে কোর্টে টেনে নিয়ে যাবে। বিজ্ঞান সংক্রান্ত যে কাজ আপনি ছাড়া আর কেউ করতে পারবে না, সেই কাজ যদি অসমাপ্ত থেকে যায় তাহলে বিজ্ঞানের জগতের কাছে সেটা একটা অপূরণীয় ক্ষতি। তাই বলছি, অন্তত প্রথমে আমাকে যেতে দিন। তারপর যদি প্রমাণ হয় যে যন্ত্রটা ক্ষতিকারক নয়, তখন আপনি নিজে যাবেন না হয়। ব্যক্তিগত বিপদ কখনো চ্যালেঞ্জারকে বিচলিত করতে পারত না, কিন্তু তাঁর বৈজ্ঞানিক কর্মকাণ্ড অসমাপ্ত থেকে যাবে এই চিন্তাটা তাকে মন থেকে আঘাত করল। তিনি ইতস্তত করতে লাগলেন, আর তিনি মনস্থির করবার আগেই আমি ছুটে গিয়ে এক লাফে সেই চেয়ারটাতে বসে পড়লাম। চোখের সামনে দেখলাম আবিষ্কারক একটি হাতলের উপর হাতটা রাখল। ক্লিক করে একটা শব্দও কানে এলো। তারপর মুহূর্তকালের জন্য সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। আমার 2 চোখের সামনে যেন কুয়াশা ছড়িয়ে পড়ল। কুয়াশা যখন কাটল তখন দেখলাম আবিষ্কারকটি বাঁকা হাসি মুখে নিয়ে আমার সামনে দাঁড়িয়ে, আর চ্যালেঞ্জার তার কাঁধের উপর দিয়ে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। তাঁর আপেল রঙা কপাল দুটো তখন রক্তশূন্য, বিবর্ণ। ঠিক আছে, এবার আপনি উঠে পড়ুন, কাজ শেষ হয়ে গেছে। নেমে আসুন। প্রফেসর চ্যালেঞ্জার এবার নিঃসন্দেহে তৈরি হতে পারেন। কি হলো, চালান মেশিন? আগে কখনো আমার এই রকচটা বন্ধুটিকে এতটা বিপর্যস্ত হতে দেখিনি। তাঁর ইস্পাতের মতো স্নায়ু বুঝি সেই মুহূর্তে একেবারেই ভেঙে পড়েছিল। কম্পিত হাতে তিনি আমার হাতটা জড়িয়ে ধরলেন। হে ঈশ্বর, কি সাংঘাতিক কাণ্ড! ম্যালন, তুমি অদৃশ্য হয়ে গিয়েছিলে। এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই। মুহূর্তের জন্য একটা কুয়াশা দেখা দিল, আর তারপরেই সব ফাঁকা। আমি অদৃশ্য হয়েছিলাম? আমি কতক্ষণ অদৃশ্য ছিলাম প্রফেসর? হ্যাঁ, 2 বা 3 মিনিট তো বটেই। আমি স্বীকার করছি আমি সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম।
আমি ভাবতেই পারিনি যে তুমি ফিরে আসবে, অথচ লোকটা টং করে এই ডান্ডাটাকে একটা নতুন স্লটের দিকে ঠেলে দিল, আর তুমি চেয়ারটার উপর উদয় হলে। তখন তোমাকে কিছুটা বিস্মিত দেখাচ্ছিল, কিন্তু শুধু এটুকুই, অন্য সব দিক থেকে একেবারে আগের মতো। এই ঈশ্বর, কি আশ্চর্য ঘটনাটাই না আজ দেখলাম। বড় লাল রুমালটা দিয়ে তিনি তার ঘাম মুছে নিলেন। এবার স্যার নাকি আবার ভয় পেয়ে গেলেন? স্পষ্টতই চ্যালেঞ্জার নিজেকে সামলে নিলেন। আমার প্রতিবাদী হাতটাকে সরিয়ে দিয়ে তিনি নিজে গিয়ে বসে পড়লেন চেয়ারে। হাতলটা ঢং করে ঠেলে দিলেন ৩ নম্বরে। অবাক বিস্ময়ে দেখলাম অদৃশ্য হলেন প্রফেসর। তাঁকে আর দেখা গেল না। এ দৃশ্য দেখে নির্ঘাত পাগল হয়ে যেতাম, বললাম না শুধুমাত্র থিওডোরের ভাবলেশীন মুখ দেখে। এবার প্রফেসর অদৃশ্য হলেন, তবে তার ফেরা না ফেরা আমার হাতে। কেউ বাধা দিতে পারবে না আমায়। ভুল ভাবছেন আপনি থিওডোর। যদি এমন কিছু আপনি ভেবে থাকেন, তবে আপনাকে বাধা দেওয়ার ব্যবস্থাটাও আমি করব। এরকম একটা ভাবনা যে কখনো আমার মনে আসতে পারে, এটা আপনি কল্পনাতেও আনতে পারেননি, তাই না? একবার ভাবুন তো, মহান প্রফেসর চ্যালেঞ্জার পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন, অদৃশ্য হয়ে গেছেন জগতের এক সীমাহীন প্রান্তে, আর তার কোনো চিহ্ন পর্যন্ত রেখে যাননি। ভয়ঙ্কর, ভয়াবহ। একই সঙ্গে তিনি যতটা শিষ্টাচারী হতে পারতেন তা কিন্তু হননি। আপনি কি মনে করেন না যে একটা ছোটখাটো শিক্ষা? আমি আপনাকে সাবধান করে দিচ্ছি থিওডোর, এরকম কিছু আপনি কল্পনাতেও আনবেন না। মস্করা করছিলাম। তবে আপনি তো কাগজে এগুলি লিখবেন, তাই না? আপনার যা কাজ। তবে এই যন্ত্রের আরেকটা কাজও আছে। হ্যাঁ, আমি যেমন খুশি তেমন রূপ দিতে পারি। শুধু ভাবুন একবার, একটা সিংহ, কিন্তু তার গায়ে কোনো লোম নেই, ঠিক এরকম। হাতলটা আবার ঢং করে একটা শব্দ করল। মুহূর্তকাল পরেই প্রফেসর চ্যালেঞ্জার আরও একবার তাঁর চেয়ারে দেখা দিলেন। কিন্তু কে কোন চ্যালেঞ্জার? এ যেন একটা কেশরহীন সিংহ। লোকটার ভেলকি দেখে প্রচণ্ড রাগ হলেও আমি অট্টহাসি না হেসে পারলাম না। তার মস্ত মাথাটা হয়েছে একটা শিশুর মতো ন্যাড়া, আর থুতনিটা হয়েছে ঠিক মেয়েদের মুখের মতো মসৃণ। মুখটা একেবারে বদলে গেছে, শরীরটাও কেমন যেন অদ্ভুত রকমের। গুচ্ছ গুচ্ছ দাড়ি উধাও হওয়ায় তার চোয়ালটাকে দেখতে লাগছিল ঠিক যেন বুলডগের মতো। পালোয়ান সুলভ মারকুটে চেহারা, শূকরের মতো থ্যাবড়া বেঢপ মুখ। আমাদের চোখ মুখের ভাবভঙ্গি দেখেই হয়তো চ্যালেঞ্জারের একটা হাত তাঁর মাথার উপর চলে গেল, আর তাতেই তিনি নিজের অবস্থা সম্পর্কে অবগত হলেন। পর মুহূর্তেই তিনি চেয়ার থেকে লাফিয়ে উঠে আবিষ্কারকের গলাটা চেপে ধরে তাকে মাটিতে ছুঁড়ে ফেলে দিলেন। তবে রে শয়তান, আমি তোকে খুন করে ফেলবো। চ্যালেঞ্জারের প্রচণ্ড শক্তির কথা আমি জানতাম, তাই বুঝতে পারলাম যে তাকে না থামালে তিনি লোকটাকে খুনই করে ফেলবেন। ওটা করবেন না, নিজেকে সামলান প্রফেসর। আপনি যদি লোকটাকে মেরে ফেলেন, তাহলে কোনোদিনই আপনি আর আপনার আগের চেহারায় ফিরে যেতে পারবেন না। আমার কথায় কাজ হলো। যত বড় উন্মাদী তিনি হন না কেন, চ্যালেঞ্জার সবসময় যুক্তি মেনে কাজ করতেন। মেঝে থেকে লাফিয়ে উঠে কম্পিত দেহ আবিষ্কারককে টানতে টানতে শাসানোর ভঙ্গিতে তিনি বললেন, তোমাকে 5 মিনিট সময় দিচ্ছি। যদি এই 5 মিনিটের মধ্যে আমি যেমনটি ছিলাম তেমনটি না হই, তাহলে তোমার এই ক্ষুদে দেহের দফা আমি রফা করে দেব, এই বলে দিলাম। রেগে গেলে চ্যালেঞ্জার জমেরও অধম। তখন তাঁকে দেখে অত্যন্ত সাহসী মানুষও ভয়ে কুঁকড়ে যায়। মিস্টার নেমোর তো সেখানে নস্যি মাত্র। সত্যি বলছি প্রফেসর, এই হাঙ্গামার কোনো দরকারই ছিল না। বন্ধু বান্ধবদের মধ্যে নিরীহ ঠাট্টা তামাশা হতেই পারে। আমি চেয়েছিলাম
এই যন্ত্রটার কতটা ক্ষমতা সেটা আপনাকে দেখাবো। ধরেই নিয়েছিলাম যে আপনি পুরো ব্যাপারটাই জানতে চাইবেন। আমি আপনাকে নিশ্চিত করেই বলছি প্রফেসর, আপনার তিলমাত্র ক্ষতিও আমি করতে চাইনি। কোনো কথা না বলে চ্যালেঞ্জার চেয়ারটাতে গিয়ে বসলেন। লোকটার উপর নজর রাখো ম্যালন, কোনো রকম বিচার করতে দিও না। সেদিকে আমি নজর রাখছি স্যার। এবার তাহলে আগেকার মতো করে দাও, নইলে মজা টের পাইয়ে দেব শ্রীমান নেমোর। দেরি কেন, প্রফেসরকে ঠিক আগের মতো করে দিন। আবিষ্কারক যন্ত্রটার দিকে এগিয়ে গেল। পুরো দমে চালু হয়ে গেল প্রক্রিয়া। এবং অচিরেই পুনর্গঠনের কাজটা সম্পূর্ণ হল। মুহূর্তের মধ্যে কেশরধারী সিংহ বেশে ফিরে এলেন প্রফেসর। লম্বা দাড়িতে সস্নেহে হাত বুলিয়ে এবং নিশ্চিত হওয়ার জন্য 2 হাত তুলে মাথার খুলিটা চেপে ধরে দেখে নিলেন সবকিছু ঠিক মতো করা হয়েছে কিনা। তারপরে তিনি চেয়ার থেকে নেমে এলেন। দেখুন স্যার, আপনি খুশি মতো এমন সব কাজ করে ফেলেছিলেন যার পরিণাম আপনার পক্ষে খুব খারাপ হতে পারত। যাই হোক, আমি মেনে নিচ্ছি যে সমস্ত ব্যাপারটা আমাদের দেখাবার জন্যই আপনি এত দূর এগিয়েছিলেন। এবার আপনার এই উল্লেখযোগ্য ক্ষমতা সম্পর্কে কিছু প্রশ্ন আপনাকে করতে পারি কি? এই ক্ষমতার উৎস ছাড়া অন্য যে কোনো প্রশ্নের জবাব দিতে আমি প্রস্তুত। ওটা আমার সিক্রেট। আপনি নিশ্চিত যে এটা কি করে বানাতে হয় বা কি করে চালাতে হয় সেটা আর কেউ জানে না? এর লেশমাত্র কেউ জানে না। কোনো অ্যাসিস্ট্যান্টও নয়? না স্যার, আমি একাই কাজ করি। ইন্টারেস্টিং। আপনার ক্ষমতার পরীক্ষা আপনিই দিয়েছেন, কিন্তু এটা কোনো দেশের ক্ষমতাবান লোক ব্যবহার করলে তাদের কি লাভ হবে সেটা তো বুঝতে পারছি না। আমরা ধরে নিচ্ছি যে একটা দণ্ড আছে একটা ছোট জাহাজে এবং আর একটা দণ্ড আছে অন্য একটা ছোট জাহাজে। একটা যুদ্ধ জাহাজ তাদের মাঝখানে এসে গেলেই সেটা নিছক অণুতে পরিণত হয়ে অদৃশ্য হয়ে যাবে। তাতে একটা সেনাবাহিনী থাকলে তারও ওই একই পরিণতি হবে। আর এই সিক্রেট প্রজেক্ট আপনি একচেটিয়া সত্ত্বে বিক্রি করেছেন একটা ইউরোপীয় শক্তিকে, তাই তো? হ্যাঁ স্যার, তাই করেছি। টাকাটা দিয়ে দিলেই তারা এমন শক্তি হাতে পাবে যা আজ পর্যন্ত কোনো দেশেরই ছিল না। এমনকি এখনো পর্যন্ত আপনি নিজেও দেখতে পাচ্ছেন না যে কোনো সক্ষম হাতে পড়লে এটা আরো কত কি করতে পারে। সেই সম্ভাবনা তো গুণেও শেষ করা যাবে না। কল্পনা করুন, হ্যাঁ কল্পনা করুন, লন্ডনের কোনো একটা অঞ্চলে এরকম একটা যন্ত্র বসানো হয়েছে। ভাবুন তো, সেখানে এরকম একটা ইলেকট্রিক শকের ফলটা কি দাঁড়াতে পারে। সে কি, আমি তো কল্পনায় দেখতে পাচ্ছি যে গোটা টেমস উপত্যকাটা বেমালুম বেমালুম ধুয়ে মুছে গেছে। লক্ষ লক্ষ জনসংখ্যার মধ্যে একটা পুরুষ, নারী অথবা শিশু কোথাও অবশিষ্ট নেই। কথাগুলি শুনে আমি আতঙ্কে শিউরে উঠলাম। আমার সঙ্গীটির উপর তাঁর প্রভাবটা পড়ল কিন্তু অন্যরকম। আমাকে অবাক করে দিয়ে তিনি একটা খুশির হাসি হাসতে হাসতে হাতটা বাড়িয়ে দিলেন আবিষ্কারকের দিকে। বললেন, মিস্টার নেমো, আপনাকে অভিনন্দন জানাতেই হবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে আপনি প্রকৃতির একটা উল্লেখযোগ্য শক্তিকে হাতের মুঠোতে আনতে পেরেছেন। শুধু তাই নয়, সেটাকে মানুষের ব্যবহারযোগ্যও করতে পেরেছেন। যে ব্যবহারটা যে ধ্বংসমূলকই হবে সেটা নিঃসন্দেহে নিন্দা, কিন্তু বিজ্ঞান সেরকম কোনো পার্থক্য করে না। ফলাফল যাই হোক, বিজ্ঞান সর্বদাই জ্ঞানের অনুসারে। আশা করি আমি যদি এই যন্ত্রটা স্ট্রাকচার পরীক্ষা করে দেখি তাহলে আপনার কোনো আপত্তি থাকবে না। একটুও না। যন্ত্রটা তো একটা কাঠামো মাত্র, কিন্তু তার আত্মা যেটা জীবন্ত এই মন্ত্র, সেটাকে আয়ত্ত করার কোনো আশা আপনি করতে পারেন না। ঠিক তাই, কিন্তু এর স্ট্রাকচারটাই তো প্রতিভার স্বাক্ষর রাখে। তিনি বার কয়েক যন্ত্রটার চারিদিকে ঘুরলেন। কয়েকটা পার্টস
আঙুল দিয়ে নেড়ে ছেড়ে দেখলেন। তারপর নিজের ভারী দেহটাকে তুলে দিলেন বিদ্যুৎ নিরোধক চেয়ারটার ভিতরে। আপনি কি আরো একটা বিশ্ব ভ্রমণে যেতে চান? পরে, হয়তো পরে কখনো। কিন্তু এদিকে ইলেকট্রিসিটি যে লিক করছে সেটা কি আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমি স্পষ্ট বুঝতে পারছি একটা ক্ষীণ প্রবাহ আমার ভিতর দিয়েও বয়ে চলেছে। অসম্ভব। কিন্তু আমি শিওর হয়েই বলছি যে আপনি একবার দেখুন ভালো করে। আবিষ্কারক দ্রুত তার নিজের জায়গায় গিয়ে বসল। আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার মেরুদণ্ড বেয়ে একটা শিরশিরে ভাব নেমে আসছে না? না স্যার, আমি সেরকম কিছু দেখছি না। হঠাৎ ঢং করে একটা শব্দ হলো, আর চোখের সামনে থেকে লোকটা হয়ে গেল অদৃশ্য। অবাক বিস্ময়ে আমি চ্যালেঞ্জারের দিকে তাকালাম। কি সর্বনাশ! আপনি কি মেশিনে হাত দিয়েছিলেন প্রফেসর? ঈষৎ বিস্মিত ভঙ্গিতে তিনি একটু হাসলেন। আরে তাই তো, কি কাণ্ড করলাম বলো তো। আমি মনে হয় অসাবধানে হাতলটাকে ছুঁয়ে ফেলেছিলাম। তবে এরকম একটা খসড়া মডেল নাড়াচাড়া করতে গেলে এ ধরনের আনাড়ি ঘটনা তো ঘটতেই পারে। এটাকে একটু সাবধানে রাখতে হবে, বুঝলে? হ্যাঁ, ওটা 3 নম্বরে আছে। ওই স্লটটাই ডিসইন্টিগ্রেট করে। তোমাকে নিয়ে যখন পরীক্ষাটা করা হয়েছিল তখন আমিও সেরকমই দেখেছি। কিন্তু লোকটি যখন আপনাকে ফিরিয়ে আনলো তখন আমি এতই উত্তেজিত হয়ে পড়েছিলাম যে ফিরিয়ে আনার জন্য কোন স্লটটা ব্যবহার করা হলো সেটা আমি দেখতেই পাইনি। আচ্ছা প্রফেসর, আপনি সেটা লক্ষ্য করেছিলেন কি? কি জানি, হয়তো লক্ষ্য করেছিলাম, কিন্তু ওইসব ছোটখাটো ব্যাপার নিয়ে আমি মনটাকে বোঝাই করতে চাই। স্লট তো অনেকগুলো আছে, তাদের উদ্দেশ্য তো আমরা জানি না। অজানাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে গেলে ব্যাপারটা হয়তো আরো গুলিয়ে যেতে পারে। তার চেয়ে ওটা বরং যেমনটি আছে তেমন রাখাই ভালো, তাই না? আপনি তাহলে যে ঠিক ধরেছ, সেটাই ভালো হবে। মিস্টার থিওডোর নেমোরের আকর্ষণীয় ব্যক্তিত্বটি এই মুহূর্তে ডিসইন্টিগ্রেটেড হয়ে সারা জগৎময় ছড়িয়ে গেছে, আর যন্ত্রটাও হয়ে গেছে অকেজো। আর সেই সঙ্গে একটা রাষ্ট্র এমন সব জ্ঞান থেকে বঞ্চিত হয়েছে যার সাহায্যে মানুষের অনেক ক্ষতি হতে পারত। আসল কথা হচ্ছে পৃথিবী রক্ষা পেয়েছে এক আসন্ন ধ্বংসলীলার হাত থেকে। কাজটা খারাপ হলো না, কি বলো মেলন? যাক, আজকে সকালটা শেষমেশ একটা ভালো কাজ দিয়ে শেষ হলো। কোনো সন্দেহ নেই তোমার পাঠকরা লাটভিয়ার এক বিজ্ঞানীর এই রহস্যময় অন্তর্ধানের বিষয় নিয়ে লেখা তোমার এই কলাম ভালোই উপভোগ করল। আর আমরাও তো আজকে সকালটা ভালোই উপভোগ করলাম। বেশ একটা নতুন ধরনের রোমাঞ্চকর অভিজ্ঞতা হল, কি বলো? পিছনে তাকিয়ে আমার মনে হলো যেন একটা ঈষৎ তৈলাক্ত কুয়াশা তখনও চেয়ারটাকে ঘিরে ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু এটা তো ঠিক যে দেখো, একজন আইন মেনে চলা নাগরিকের প্রথম কর্তব্য হচ্ছে নরহত্যা বা সেটা ঘটবার সম্ভাবনা থেকে জনসাধারণকে রক্ষা করা। আমি ঠিক সেটাই করেছি। যাকে যথেষ্ট হয়েছে মেলন, এ নিয়ে আর কোনো আলোচনা নেই। এখানে অনেকটা সময় গেল, ঢের কাজ এখনো বাকি। শুনছিলেন স্যার আর্থার কোনান ডয়েলের লেখা দ্য ডিসইন্টিগ্রেশন মেশিন অবলম্বনে মনীন্দ্র দত্তের অনুবাদ ভেলকিবাজির কল। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি আকাশ, প্রফেসর চ্যালেঞ্জারের ভূমিকায় সমীরণ ও থিওডোর নেমোরের ভূমিকায় কৌশিক। আজকের গল্পের শ্রুতিনাট্য রূপদানে প্রতীক, শব্দগ্রহণে শ্যামলোক স্টুডিও থেকে মৈনাক, শব্দ সংযোজনে ফিনিক্স অডিওভার্স থেকে কৃষ, আবহ নির্মাণে আকাশ এবং প্রচ্ছদ অঙ্কনে রৌমজিৎ। কেমন লাগলো আমাদের নিবেদন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। গল্প ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এছাড়া সাহিত্য সমাহারকে আপনারা আর্থিকভাবে সাহায্য করতে পারেন গল্পের শুরুতে দেখানো কিউআর কোডটি স্ক্যান করে অথবা ডেসক্রিপশনে দেওয়া ইউপিআই আইডির মাধ্যমে।
সাহিত্য সমাহারকে আপনারা ফলো করতে পারেন ফেসবুক এবং ইনস্টাগ্রামে, লিংক রয়েছে আমাদের ডেসক্রিপশন বক্সে। আজ এই পর্যন্তই। আগামী সপ্তাহে ফিরছি রোমাঞ্চকর আরও একটি গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্য সমাহার।